হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। নিহাল উঠে দাঁড়িয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। ডান হাতের উল্টো পিঠে আর গলা থেকে কিছুটা নিচে নিহাল নখের আঁচড়ের দাগ দেখতে পায়। ফর্সা গায়ে লাল দাগ স্পষ্ট ফুটে আছে। নিহাল চোখজোড়া বন্ধ করে হাত মুঠো বদ্ধ করে নেয় রাগে। আগে বলেছিলাম চাস না, কথা শুনলে না আমার, দেখলে তো ধরা পড়ে গেলি। এদিক সেদিক পায়চারি করছে আর উত্তেজিত কণ্ঠে বলছে রিহান। মাহিরা খাটের ওপর বসে নিহালের সাথে হওয়া ধস্তাধস্তির কথা ভাবছে। রাগ হচ্ছে খুব। পিস্তলটা নিয়ে গেলে সত্যি নিহালকে তখন মেরেই দিত। ভাবতে রাগে গা চলে যাচ্ছে। আর এদিকে রিহানের একাধারে বকবক শুনে রাগটা আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। বলে, চুপ থাকবি তুই? না, চুপ থাকবো না। তুই আমার কথা শুনিস না, যা মন চায় তাই করিস। কেন, আমার কথার কি কোনো মূল্য নেই তোর কাছে? ফাউল প্যাচাল বন্ধ কর। এটা আমার ফাউল পেঁচাল? আর এই, তোর কোনো ক্ষতি হয়নি তো? না, ঠিক আছি আমি। এখন শাওয়ার করবি? হ্যাঁ, তুই তো রুমে গিয়ে শুয়ে পড়। শোবো, তার আগে বল, তুই আর নীলের বাড়িতে যাবি না? মাহিরা বিরক্তিতে মুখ থেকে জ্বরসূচক শব্দ করে ওয়াশরুমে ঢুকে গেট লাগিয়ে দেয়। গেটের বাহিরে দাঁড়িয়ে তখনও রিহান বকবক করেই যাচ্ছে। একা একা কিছুক্ষণ বকবক করে রিহানও রুমে চলে আসে। মাহিরা শাওয়ার ছেড়ে নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। রুম অন্ধকার আর মুখে মাস্ক থাকায় নিহাল আবছা আলোতেও মাহিরার চেহারা দেখতে পারেনি। ওমর সিসি ক্যামেরা দেখে হতভম্ব হবার উপক্রম হয়েছে। আগে দুবার বোঝা যায়নি এটা মেয়ে না ছেলে ছিল। নিহালের সাথে ওমর নিজেও ছেলে মনে করেছিল, কিন্তু আজ সিসি ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছিল লুকিয়ে ওদের বাড়িতে আসা মানুষটি ছেলে ছিল না, বরং মেয়ে ছিল। ওমর ল্যাপটপ হাতে নিয়ে নিহালের রুমে প্রবেশ করে অবাক কণ্ঠে বলে, ভাই, এটা একটা মেয়ে। কে এই মেয়েটি, আর কি কারণে আপনার রুমে ঢুকেছিল? আমার ফোন নেয়ার জন্য। আপনার ফোন? কেন? সেটা ওই মেয়েটা জানে। ভাই, আমার মনে প্রশ্ন জাগছে, এটাই কি সেই যে দুবাইতে থাকতে আমাদের বাড়িতে এসেছিল? হতে পারে এটাই সেই মেয়ে। কিন্তু কেন এসেছিল? আর যদি সে হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে মেয়েটিও কানাডা এসেছে। মাথায় ঢুকছে না কিছু। হয়তো এই সেই কাঙ্ক্ষিত শত্রু যে আমাকে চিরতরে শেষ করার মিশনে এসেছে। কথাটা শুনে ওমরের কপালের ভাঁজ আরো গাঢ় হয়। নিহালের ঠোঁটে তখনও হাসি লেগেছিল। দেখা যাক আগে কি হয়। মাহিরা ভার্সেস নিহাল। মাহিরা সাগর পাড়ে পানির কিনারায় উদাসীন হয়ে তাকিয়ে আছে দূরে, বহু দূরে। থই থই করে সাগরের ঢেউ এসে বাড়ি লাগছে পাথরের সাথে। কিছু পানি ছিটে এসে মাহিরার পায়ে উপচে পড়ছে। ঝিরিঝিরি বাতাসও বইছিল চারদিক। রিহান আর চোখে মাহিরাকে দেখছে। মাহিরা হাত বগল দাবা করে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। রিহান মাহিরার দিকে এবার দৃষ্টি স্থির করে রাখে। কিছুক্ষণ আগেই মাহিরাকে নিয়ে নদীর পাড়ে এসেছে ঘুরতে। মাহিরার আসার ইচ্ছে না থাকার সত্ত্বেও রিহান জোর করে নিয়ে আসে। ছোট থেকে মাহিরা ওর সাথে থেকে বড় হয়েছে। প্রথম যখন মাহিরার সাথে দেখা হয় তখনই রিহান বুঝে নিয়েছে রসকসহীন কাঠখোট্টা মেয়ে মাহিরা সবসময় একা একা সময় কাটাতো। কারোর সাথে কথা তো দূর, সবাইকে এড়িয়ে চলতো। মায়ের ভালোবাসা পায়নি, বাবা আর বোনের কাছ থেকে দূরে এসে না পেয়েছে তাদের ভালোবাসা, আদর, স্নেহ। ভালোবাসায় কাতর মেয়েটি বড় হয় একা একা। আর আজ বাবা বোনকে হারিয়ে নিঃস্ব নিশ্চুপ হয়ে গেছে মেয়েটি। রিহান মাহিরার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে সরু নিঃশ্বাস টানে। তারপর হালকা কাশি দিয়ে বলে, মাহিরা, তুই চাইলে তোর জীবনটা সুন্দর করে সাজাতে পারিস। বদলা নেওয়ার নেশা ছেড়ে দে বোন। মাহিরা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর গাম্ভীর্যতা ভেঙে রিহানের মুখোমুখি হয়ে দাঁড়ায়। রিহান মাহিরার দিকে উৎসুক হয়ে তাকায়। মাহিরা নরম কণ্ঠে কথা বলার চেষ্টা করলেও কণ্ঠস্বরে গাম্ভীর্যতা থেকেই যায়। বলে, চাইলেই কি সব সম্ভব? পসিবল না ভাই। পসিবল? তুই মীরের মতো এত শান্ত ছিলি না। বড় চাচ্চুর সাথে যখন লাস্ট কথা হয়েছিল তখন তোর ব্যাপারে অনেক কিছু বলেছে চাচ্চু। দুষ্ট, হাসি খুশি, চঞ্চল প্রকৃতির মেয়ে ছিলি তুই। এমন রসকসহীন কাঠখট্ট ছিলি না। সারাদিন দুষ্টুমি করে দিন কাটত তোর। মীরের সাথে বেশি দুষ্টুমি করতে তুই। মনে আছে সেই কথাগুলো? সেই মাহিরাকে দেখতে চাই। গত কয়েক বছর ধরে এই এই কাঠখোট্টা মাহিরাকে দেখতে দেখতে আমি বোর। ফিরে আন তাকে, আর নতুন করে কাউকে লাইফে জড়িয়ে ভালোবাসা আপন করে নে।
ছেড়ে দে এসব প্রতিশোধের খেলা। সেই মাহিরা সময়ের সাথে সাথে অনেক আগেই মারা গেছে, যাকে আর ফিরে আনা সম্ভব নয়। আর ভালোবাসা, এটা আমার কপালে নেই, থাকলে ছোট কালেই পেতাম। কথাটা বলে জায়গায় প্রস্থান করে মাহিরা। রিহান মাহিরা যাওয়ার দিকে তাকিয়ে ওর পিছু পিছু হাঁটতে লাগলো। অচেনা, এখনকার মাহিরাকে বড্ড অচেনা লাগছে তার কাছে। নিহাল ছদ্মবেশে হাঁটতে বের হয়েছে। অনেকটা পথ হেঁটে একটি সরগোল রাস্তায় এসেছে। সেদিন রাতের ঘটনার পর একদিন কেটে যায়। কাল রাতে আর সেই অচেনা মেয়েটি আসেনি। সবকিছু স্বাভাবিকই ছিল। নিহাল সরগোল রাস্তা দিয়ে একটি নির্জন রাস্তায় প্রবেশ করে। নির্জন রাস্তায় প্রবেশ করার অবশ্য কারণ আছে। নিহালের মনে হচ্ছে কেউ ওর পিছু করছে। বড় বড় পা ফেলে সামনে এগোচ্ছে নিহাল। হঠাৎই নিহালের ডান দিকের মোচড়ে একটি আয়না দেখতে পায়। নিহালের মাথায় বুদ্ধি আসে। নিহাল ইচ্ছে করে হাঁটার গতি কমিয়ে দেয় এবং ডান দিকে আয়নার সামনে এসে হাতে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আয়নাটা ছিল দেওয়ালের সাথে লাগানো। এটা দেখে নিহাল আয়নার কাছ থেকে দুপার সামনে চলে আসে। তারপর দ্রুত গতিতে আয়নাটার সামনে এসে লাথি মেরে ভেঙে ফেলে। খণ্ড খণ্ড হয়ে ভাঙা টুকরোগুলো মাটিতে পড়তে লাগলো। নিহাল ভাঙা আয়নাটির টুকরোর দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকায়। তারপর সেখান থেকে আয়নার বড় টুকরো উঠিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আয়নাটা মুখের সামনে ধরতে সঙ্গে সঙ্গে ওর পেছন দিকে দেওয়ালের আড়ালে লুকানো দুজন লোককে দেখতে পায়। নিহাল বাঁকা হাসে। আয়নাটা হাত থেকে ফেলে সামনের দিকে হাঁটতে লাগলো। এবার নিহাল গলি থেকে বের হয়ে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। সেখানের মানুষজন যে যার মতো করে হেঁটে যাচ্ছে তাদের গন্তব্যে। পেছনের সেই দুজন লোক মানুষের ভিড়ের মধ্যে নিহালকে খোঁজ করছে, কিন্তু নিহাল তাদের নজরের বাহিরে ছিল। হন্যে হয়ে লোক দুজন নিহালকে খুঁজছে। দুজনই দুই দিকে আলাদা হয়ে যায়। হঠাৎই নিহাল একজন লোকের পেছনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগে সবার অগোচরে সেই লোকটির গলার রগ আয়নার ধারালো কোণা দিয়ে কেটে দেয় এবং না বোঝার ভান ধরে সামনের দিকে হাঁটতে থাকে। লোকটি গলা কাটা মুরগির মতো মাটিতে পড়ে গিয়ে ধাপড়াতে লাগলো। সব মানুষজন হাঁটা থামিয়ে লোকটির দিকে তাকিয়ে থাকে। লোকটি কিছুক্ষণ ধাপড়ানোর পর নিস্তেজ হয়ে যায়। সবাই বুঝতে পারে লোকটি মারা গেছে। রীতিমতো লোকটির চারদিকে ভিড় জমে যায়। অন্য লোকটি মানুষের এত ভিড় দেখে সেদিকে যেতে নিলেই মাঝপথে কারোর সাথে জোরে ধাক্কা লাগে। একবার সামনে এগোতে এই লোকটি তার গলার ডান দিকে হাত রেখে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। চিরচির করে রক্ত বের হচ্ছিল তার গলা দিয়ে। লোকটির গা বেয়ে মাটিতে গড়িয়ে পড়ছে রক্ত। কিছুক্ষণের মধ্যে লোকটি মাটিতে শুয়ে পড়ে। তারও মৃত্যু ঘটে। নিহাল লোকটির হাতের কাছে এসে বসে। ডান দিকে জ্যাকেটের হাত উপরের দিকে ওঠানোর সাথে সাথে ইগলের ট্যাটু দেখতে পায়। নিহাল উঠে দাঁড়িয়ে হাঁটতে লাগলো। সবার নজর ওই মৃত লোকটির ওপরে থাকায় এই লোকটির মৃত্যুর দৃশ্য কেউ দেখেনি, না দেখেছে নিহালকে খুন করতে। নিহাল হেঁটে সামনে এসেই ডাস্টবিনের মধ্যে সেই সরু কাচের আয়নাটি ফেলে দেয়। ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে হাঁটতে থাকে। নিহালের আগে থেকে ধারণা ছিল এরা দুজন জাবেদের লোক, তাই সেখান থেকে আয়না উঠানোর সময় ধারালো একটি আয়নার টুকরো হাতে উঠিয়ে নেয়। নিহাল খুশি, কারণ তীর ঠিক নিশানা মতো লেগেছে। দ্য ইগল গ্রুপ। জাবেদ রাগের বশে এক হাত আরেক হাতের ভাঁজে নিয়ে শক্ত করে চেপে ধরে রেখেছে। যেহেতু কানাডার শহর জাবেদের, তাই ওই লোকের মৃত্যুর খবর তার কাছে পৌঁছাতে সময় লাগেনি। আর এই খুন কে করেছে সেটাও জাবেদ ভালো করেই জানে। আমির আহমেদ ভয়ে ভয়ে সেলফোন এগিয়ে দেয়। জাবেদ ছো মেরে ফোনটা নিয়ে কানে ধরে। বলুন। বাহ, খুব সাহসিকতা দেখেছো তুমি। এখন কেমন ফিল হচ্ছে তোমার? কাটা গায়ে নুনে ছিঁড়ে দিচ্ছেন? তাছাড়া তোমাকে কি সাহসী বলে সম্বোধন করব? সাপের দাঁত ভেঙে দিয়েছো বলে মনে করো না যে সে দুর্বল হয়ে গেছে। সবল দেওয়ার জন্য সে ঠিক ফোনা তুলবেই। হোয়াট ডু মিন? নিহালের পেছনে লোক পাঠান বন্ধ করে দাও। ও কিন্তু চাইলেই বাড়িতে প্রবেশ করে তোমাকে মেরে দিতে পারে, ঠিক তোমার বাবার মতো। আমি কি ওকে ছেড়ে দেব? বেঁচে থাকলে তো ছেড়ে দেবে। কথার মাঝে কথা বলতে এসো না। আমি কি বলি সেটা শোনো। নিহালের মনে অন্য কিছু চলছে, আর না হলে কানাডায় এসে এমন শান্ত হচ্ছে। নিশ্চয়ই কোনো বড় কারণ নিয়ে এখানে এসেছে। আর সেটা কি, এটাই জানতে হবে আমাদের। আগে কি করতে হবে? সেটা আমি বলে দেবো। আপাতত নিহালের উপর নজরদারি বন্ধ করো। আর নিউজের ড্রাগসটার কথা বলেছিলাম, সেটা আমি তোমাকে খুব তাড়াতাড়ি পার্সেল করব। কাকে দিয়ে আর কিভাবে? একজন মেয়েকে দিয়ে। তুমি তাকে চিনবে না, তবে হ্যাঁ, সেই মেয়েটার কাছে এটা অজানা ব্যাগের ভেতরে কি আছে সেটা মেয়েটা যেন কিছুই বুঝতে না পারে, এটা খেয়াল রাখার দায়িত্ব তোমার। ওকে। রাখি।
জাবেদ গম্ভীর মুড নিয়ে বসে থাকে। মাহিরা বারান্দা থেকে রুমে এসে দেখে ফোন বাজছে। ফোন রিসিভ করে কানে ধরে। বলো চাচু। মাহি, তোমাকে যেই প্যাকেটটা দিয়েছিলাম মনে আছে? হ্যাঁ আছে, তারপর বলো। সেই প্যাকেটটা একজনের বাড়িতে পৌঁছে দিতে হবে কালকেই, পারবে না? অ্যাড্রেস মেসেজ করো আমার ফোনে। ঠিক আছে, আমি সেন্ড করছি, তবে তুমি কিন্তু প্যাকেটটা খুলবে না মামনি। খুলবো না। আর একটা কথা, তুমি কিন্তু সেখানে যাবে মাস্ক পরে, ভুলেও তোমার মুখের মাস্ক খুলবে না। ওকে। বাই। ফোন কেটে মাহিরা ওর ট্রলি ব্যাগের কাছে আসে। ব্যাগ থেকে প্যাকেটটা বের করে। একটি হলদে রঙের কাগজে মোড়ানো মাঝারি আকারের প্যাকেটটি। মিজানুর রহমান প্রথমে কানাডা আসতে নিষেধ করেছিল মাহিরাকে, কিন্তু পরক্ষণে তার ড্রাগস পাচার করার ভালো একটি আইডিয়া পেয়ে যায়, যেটা মাহিরার মাধ্যমে করাতে চায় তিনি। আর সেটা সে করেও ফেলে। এখন শুধু জাবেদের কাছে পাঠানোর পালা। আর এদিকে অজানা মাহিরা তার চাচুকে অগাধ বিশ্বাস করে বসে আছে। সে জানেও না তার দ্বারা খারাপ কাজ করানো হচ্ছে বা হবে। কিছুক্ষণ পরে মাহিরার ফোনে মেসেজের টোন বেজে ওঠে। ঠিকানা পাঠানো হয়েছে তার ফোনে। মাহিরা ফোনটা বিছানার উপর রেখে দূরবীন নিয়ে বারান্দায় চলে আসে। নেক্সট ডে বিশাল একটি বাড়ির মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে মাহিরা। গেটের কাছে কালো পোশাক পরা কয়েকজন গার্ডস দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তাদের হাতে ছিল রিভলভার, ঠিক নিহালের গার্ডসদের মতো। মাহিরা বুঝতে পারে এটা কোনো সাধারণ লোকেদের বাড়ি নয়, হয়তো কোনো ধনী লোক বা অন্য কিছু। মাহিরা গেটের কাছে এসে দাঁড়ায়। গার্ডসরা মাহিরাকে দেখেই গান তার দিকে তাক করে। মাহিরা বিরক্ত একটা ভাব নেয় তাদের এমন ব্যবহারে, যেন মনে হচ্ছে ডাল ভাত। বিরক্ত ভাব নিয়ে বলে, ভেতরে যাব, কিছু দেওয়ার আছে। এটা শুনে একজন লোক পকেট থেকে ফোন বের করে আমির আহমেদকে কল দেয়। গার্ডটি আমির আহমেদকে মেয়েটির কথা বলে। আমির আহমেদ ফোন হোল্ডে রেখে জাবেদকে জিজ্ঞেস করতে জাবেদ মেয়েটিকে ভেতরে আসতে দিতে বলে। গার্ডসরা রিভলভার নিচের দিকে নামিয়ে মাহিরাকে ভেতরে যেতে দেয়। মাহিরা গম্ভীর মুড নিয়ে চারিদিকে না তাকিয়ে সোজা পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করে। জাবেদ আগে থেকেই হলরুমে বসে ড্রিঙ্কস করছিল। আমির আহমেদ তার সাথেই ছিল। জাবেদ গ্লাসটি টেবিলের ওপর রেখে মাহিরার দিকে তাকায়। মাহিরা জাবেদের সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে প্যাকেট বের করে তার সামনে ধরে বলে। জাবেদ প্যাকেটটার দিকে তাকায়, হাতে নিয়ে প্যাকেটটি আমির আহমেদের হাতে দেয়। মাহিরা গম্ভীর কণ্ঠে বলে, চললাম। দাঁড়াও। মাহিরা দাঁড়িয়ে যায়, পেছনে ঘুরে জাবেদের দিকে তাকায়। জাবেদ উঠে এসে মাহিরার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, পার্সেলকারীর চেহারা দেখতে চাই। এটা রুলে ছিল না। রুলের বাইরে দেখতে চাই। নট পসিবল। এটা তো হবে না। এটাই হবে। বলে মাহিরা চলে যেতে নিলে পেছন থেকে জাবেদ বলে, অ্যাটলিস্ট নাম। মাহিরা এবার আর পেছনে ফিরে তাকায় না। হাত ওপরের দিকে তুলে শাহাদাত আঙ্গুল নাড়িয়ে না বলে। জাবেদ এটা দেখে টেডি হাসে। এক দৃষ্টিতে মাহিরা যাওয়ার দিকে তাকিয়ে থেকে আমির আহমেদের উদ্দেশ্যে বলে, মেয়েটির খোঁজ নাও, জানতে চাই সে কে। আমির আহমেদ জাবেদের কথায় হ্যাঁ উত্তর দেয়। মাহি, কখন কপি রেখে গেছি, এখনো খাসনি? কি করছিস তুই? কথাটা বলতে বলতে রিহান মাহিরার কাছে আসে। ঝুঁকে টেবিলের ওপর এক হাত রেখে আরেক হাতের আঙ্গুল ল্যাপটপের দিকে ইশারা করে বলে, এটাকে জাবেদের মতো লাগছে। এটা জাবেদি, জাবেদ আহমেদ, দ্য ইগল গ্রুপের লিডার। এখানে থাকে মানে কানাডা? কানাডা থাকে। এই শহরের বাদশাহ বলা যায় তাকে। দ্য স্নেক গ্রুপ, দ্য ইগল গ্রুপ, এই দুজনের সাথে দুজনার কোনো কানেকশন আছে নাকি? জানি না, তবে 2 দিন আগে মার্ডার হয়েছে 2 জন লোক। তারা নাকি জাবেদের লোক। কে মেরেছে সেটা পুলিশরা জানে না। নিহালের সাথে এই জাবেদের কোনো শত্রুতা আছে? সেটাও জানি না, কিন্তু নিহালের কানাডা আসার পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। কি কারণ হতে পারে মাহি? আই ডোন্ট নো। জাবেদের সম্পর্কে হঠাৎ জানার ইচ্ছে হলো কেন তোর? চাচু যে প্যাকেটটা আমাকে দিয়েছিল সেটা জাবেদের বাড়িতে কাল দিতে গিয়েছিলাম। তার বিলাসবহুল বাড়ি। গার্ডসদের দেখে জানার ইচ্ছে জাগলো মনে, কে সে। তাই নেটে সার্চ করলাম আর পেয়েও গেলাম তার পরিচয়। ড্যাড তোকে যেই প্যাকেট দিয়েছিল সেটার ভিতরে কি ছিল তুই কি জানিস? না, চাচু খুলে দেখতে নিষেধ করেছিল, তাই দেখার কোনো আগ্রহ ছিল না আমার। ও, আমাকে বললি না কেন তুই কালকে জাবেদের বাড়িতে গিয়েছিলি? আমি জানতাম না ওটা জাবেদের বাড়ি। আর তোকে বলে লাভ কি, আমার সাথে তোকে নিতাম না। জানি তো নিবি না। সরু চোখে তাকিয়ে বলে রিহান। মাহিরা ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায়। জ্যাকেট পরতে নিলে রিহান প্রশ্ন করে, কোথায় যাচ্ছিস?
তোর এই প্রশ্নটা আমি শুনতে শুনতে বোর। এটাই আমার কমন ডায়লগ, মনে কর, বিশেষ করে তোর জন্য। তাড়াতাড়ি আসিস। কেন? কেন মানে কি? হাসতে বললাম আর কি। আসবো। বলেই মুখে মাস্ক পরে বের হয়। স্টেনলি পার্ক। নিহাল পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। পাশে ছিল ঝর্ণা, আর অন্য পাশে সারি সারি লম্বা গাছ। কিছু দূর হাঁটার পর নিহাল একটি বেঞ্চে এসে বসে। পার্কে আরো মানুষ ছিল, মানুষের ভিড় তেমন ছিল না, আবার কমও না। ওর পাশ দিয়ে অনেকেই হেঁটে যাচ্ছিল, কিন্তু নিহাল সেদিকে ভ্রুক্ষেপ না করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একটি বৃদ্ধ মহিলার দিকে। বৃদ্ধ মহিলাটি একা একা হাঁটছে, হাতে ছিল তার লাঠি। তার সঙ্গে কাউকে দেখছে না নিহাল। তিনি একা একা হেঁটে সামনের দিকে এগিয়ে আসছিল। বৃদ্ধ মহিলাটিকে দেখে নিহালের কিছুক্ষণের জন্য পাস্টের কথা মনে পড়ে যায়। দুবাই শহরে এমনই একটি পার্কে মীরাকে ফার্স্ট দেখেছিল নিহাল। হাসি মাখা মুখ, মায়াবী চোখ, কালো ঘন ছোট্ট চুল, লেপ্টে ছিল চেহারা জুড়ে। নিহাল নজর সরিয়ে নেয় বৃদ্ধ মহিলাটির দিক থেকে, কেননা ওর ভীষণ কষ্ট হচ্ছে। অনেক ছেলেরা মেয়েদের মতো কাঁদতে পারলেও কিছু কিছু ছেলেরা আছে কাঁদতে পারে না, কষ্টে তারা পাথর হয়ে রয়। তেমনি নিহাল, কষ্টগুলো বিন্দু বিন্দু জমিয়ে বড় আকার ধারণ করছে। বড় নিঃশ্বাসের মাধ্যমে নিহাল বুকে জমে থাকা কিছু কষ্ট উড়িয়ে দেয়। নিহাল ফের যখন বৃদ্ধ মহিলাটির দিকে তাকায়, তখন দেখতে পায় মহিলাটি মাটিতে বসে আছে। দেখে মনে হচ্ছে কেউ ধাক্কা মেরে ফেলে চলে গেছে। ওই আগের বারের মতো আশেপাশে অনেক মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু তাকে কেউ ধরে ওঠাচ্ছে না। নিহাল দ্রুত পায়ে হেঁটে মহিলাটির কাছে আসে এবং তার লাঠি হাতে নিয়ে হাত ধরে যত্ন সহকারে ধীরে ধীরে ওঠায়। দাঁড় করাবার পর তার হাতে লাঠিটি দেয়। তিনি লাঠি হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিহালের দিকে তাকিয়ে ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহিলাটির হাত ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলো নিহাল। আচ্ছা, এবারও কি এই বৃদ্ধ মহিলাটিকে সাহায্য করার জন্য মীরা আসতে পারত না? এখন তো মীরাকে প্রয়োজন ছিল বৃদ্ধ মহিলাটিকে সাহায্য করত, আর সে সেটা দূর থেকে দেখত। আফসোস, এসব ভেবেই নিহাল তাচ্ছিল্য হাসি। ওর হাসিটা মহিলাটি দেখতে পায়নি, কারণ নিহালের মুখে মাস্ক ছিল। নিহাল মহিলাটিকে ওর বসা সেই বেঞ্চে বসিয়ে দেয়। নিহালের নজর যায় মহিলাটির সাদা সুজের দিকে। এক পায়ের সুজের ফিতা খোলা ছিল। নিহাল এক হাঁটু গেড়ে বসে মহিলাটির পায়ের সুজের ফিতা বেঁধে দেয়। মহিলাটির ঠোঁটে কৃত্রিম হাসি ফুটে ওঠে। মাথা ভরা দৃষ্টিতে সে তাকিয়ে থাকে নিহালের দিকে। সে নিহালের মাথায় হাত বুলিয়ে দেয়। নিহাল এটা দেখে তার দিকে তাকায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই ওর। নিহাল ফিতা বেঁধে মহিলাটির উদ্দেশ্যে বলে বাই বলে দেরি না করে চলে যায়। মাহিরা কিছুক্ষণ নিহালের যাওয়ার পানে তাকিয়ে রয়। আড়ালে থাকা মাহিরা এতক্ষণ তেজি নজরে নিহালের কাণ্ড দেখছিল। নিহাল যাওয়ার পর মাহিরা গাছের সাথে পিঠ ঠেকিয়ে কিছু একটা ভাবতে থাকে। নিহালের পিছু পিছু মাহিরাও পার্কে আসে। ওই বৃদ্ধ মহিলাটি যখন পড়ে গিয়েছিল, তখন মাহিরা তার কাছে যেতে চেয়েছিল, কিন্তু তার আগে নিহাল তার কাছে এসে উপস্থিত হয়। মাহিরা তখন নিহালের উপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কেন জানি নিহালকে দেখে মাহিরার কাছে অন্যরকম লাগছে। ভাইব্রেশন করা ফোনটা বেজে ওঠে মাহিরার। মাহিরা ভাবনা জগৎ থেকে বের হয়। তারপর ফোন পকেট থেকে বের করে দেখে ও চাচ্চু কল দিয়েছে। ফোন রিসিভ করে কানে দেয়। হ্যাঁ চাচ্চু, বলো। কোথায় তুমি? পার্কে এসেছিলাম। কোনো ইনফরমেশন? এখনো পাইনি, পেলে আমি নিজে তোমাকে ইনফর্ম করব। ওকে। মাহিরা ফোন পকেটে পুরে সেখান থেকে চলে যায়। দ্য স্নেক গ্রুপ। ওমর বারান্দায় দাঁড়িয়ে মুখে একটি সিগারেট নিয়ে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে টান দেয়, আর সঙ্গে সঙ্গে কাশতে শুরু করে ওমর। ওমর কখনোই সিগারেট খায়নি। শুধু সিগারেট নয়, কোনো নেশা জাতীয় জিনিসের প্রতি কোনো আগ্রহ তার নেই। আজ সিগারেট খাওয়ার একমাত্র কারণ ছিল মিলি। কানাডায় এসেও ওমর অনেকভাবে বিভিন্ন নাম্বার দিয়ে মিলির সাথে যোগাযোগ করার ট্রাই করে, কিন্তু মিলির থেকে কোনো রেসপন্স ওমর পায়নি। হয়তো মিলি নাম্বার ব্লক করে দেয়, নয়তো ফোন বন্ধ করে রাখে। এতে ওমরের অনেক খারাপ লাগে, যার দরুন আজ ওমর কষ্টটা একটু কমানোর জন্য সিগারেট খাওয়া ট্রাই করে, কিন্তু ওমর এতেও ব্যর্থ। কাশির এক পর্যায়ে ওমর সিগারেট বারান্দা থেকে নিচে ফেলে দেয়। রাগ নিয়ে গ্রিলে জোরে ঘুষি মারে। দ্য ইগল গ্রুপ। জাভেদ মিজানুর রহমানের সাথে ফোন আলাপ করছে। যেই মেয়েটি আমার কাছে ড্রাগসের প্যাকেট দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, সেই মেয়েটিকে। কেন? মেয়েটিকে আমার ভালো লেগেছে। ওকে। নো, বাকিটা বলো না। এই মেয়েটি আমার নাচের পুতুল। ওর দিকে নজর দেওয়ার চেষ্টা তো দূর, চিন্তাও করো না। নাচের পুতুল মানে? হ্যাঁ, নাচের পুতুল। ওকে দিয়েই নেহালকে শেষ করব। লাইক সিরিয়াসলি?
প্রচণ্ড হাসি পাচ্ছে। ওর মতো বাচ্চা মেয়ে কিনা নিহালকে শেষ করবে? এসব কথা শুনতে হবে আমায়? ওর সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। যাই হোক, বাচ্চা বলো আর বড়, ওর দিকে নজর তুমি দিবে না। ড্রাগস বানানো শেষ? হ্যাঁ, কখন ইরান পাঠাচ্ছ? আজ রাত 12টায়। সাবধান, নেহাল কিন্তু তোমার শহরেই আছে, কোনোভাবেই যেন জানতে না পারে। হুম। রাখছি। কেন নজর দিতে নিষেধ করলো? কি সেই মেয়েটি? রাত 12টা। দুটি ট্রাক নীরব রাস্তা দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বড় চওড়া ফাঁকা রাস্তা পেয়ে ড্রাইভার বেশ জোরেই গাড়ি চালাচ্ছে। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা বেশ আলোকিত ছিল। অনেকটা পথ পাড়ি দিয়ে আসে তারা। হঠাৎই সামনের ট্রাকটি জোরে ব্রেক কষে। এটি দেখে পেছনের ট্রাকটিও ব্রেক করে, কিন্তু গাড়ির গতি দ্রুত থাকায় সামনের ট্রাকটির সাথে হালকা ধাক্কা লাগে পেছনের দিকে। প্রথম ট্রাক চালকটি নজর সামনে থাকা একটি বাইক চালকের দিকে স্থির করে রাখে। তার পাশে আরেকজন লোক ছিল, সেও তাকিয়ে থাকে তার দিকে। তারা দুজন বোঝার চেষ্টা করছে কে এই ব্যক্তি যে মাঝ রাস্তায় বাইক দাঁড় করিয়ে রেখে সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সেই ব্যক্তিটির পরনে ছিল কালো রঙের হুডিওয়ালা জ্যাকেট। একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে সে। ট্রাক চালকটি কয়েকবার হর্ন বাজালো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। তার দ্বারা কোনো রেসপন্স পেল না তারা। পেছনের ট্রাক চালক বিরক্ত হয়ে নেমে আসে দেখার জন্য কি কারণে ট্রাক থামিয়ে রেখেছে। সামনের ট্রাকের কাছে আসতেই তাদের দুজনকে জিজ্ঞেস করতে নিলে রাস্তার মাঝখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ট্রাক চালকটি তার পেছনে গোজা পিস্তল বের করে সেই ব্যক্তিটির দিকে এগিয়ে যেতে লাগলো। সেই ব্যক্তিটির আরেকটু কাছে যেতে সে ঘুরেই তার গান হাত থেকে ছিনিয়ে নিয়ে তার বুকেই গুলি করে দেয়। রক্তাক্ত অবস্থায় লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সেই ব্যক্তি ট্রাকের চাকায় গুলি করে পাংচার করে দেয়, যাতে ট্রাক চালিয়ে তারা পালাতে না পারে। এটা দেখে ট্রাক চালক আর তার সাথে থাকা অন্য লোকটি রাগী চোখে সেই লোকটির দিকে তাকায়। সেই লোকটি ট্রাক চালকের দিকে ঘাড় হালকা কাত করে তাকিয়ে আছে। তারপর তার পিস্তল নেওয়া হাতের হাতা ফোল্ড করে নেয়। এতে তার হাতের স্নেকের ট্যাটুটা বেরিয়ে আসে। এতে বোঝা যায় এটা স্নেক গ্রুপের লিডার নিহাল খান। তারা দ্রুত গাড়ি থেকে নেমে ট্রাকের পেছনে লুকিয়ে গুলি ছুটতে থাকে নিহালের দিকে। নিহাল রাস্তার মাঝখান থেকে সরে এসে গাছের পেছনে লুকিয়ে তাদের দিকে গুলি ছোড়ে। কিছুক্ষণ গুলি ছোড়ার এক পর্যায়ে সামনের দুজনকে সে মেরে ফেলে। পেছনের ট্রাকে আরেকটি লোক ছিল, সে ট্রাকেই বসেছিল। সেই লোকটি ড্রাইভিং সিটে বসে ট্রাক স্টার্ট করে সামনের ট্রাকটি ওভারটেক করে সামনে এগিয়ে যেতে নিলেই নিহাল এই ট্রাকটির চাকাও গুলি করে পাঞ্চার করে দেয়। ট্রাকটি থেমে যায়। চালকটি এটা দেখে তাড়াতাড়ি করে ট্রাকের ভেতর থেকে বের হয়ে সামনের দিকে দৌড় দিয়ে পালাতে নিলে নিহাল তার দিকে গুলি তাক করে ধরে। গুলি নিশানা মতো সেট করে ছুটতে নিলেই তখনই ওর পেছন থেকে কেউ মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে। গম্ভীর কণ্ঠে নিহালকে শুট করতে বারণ করে। কণ্ঠের স্বর শুনে নিহাল বুঝে যায় এটা একটি মেয়ে। এদিকে লোকটি তার আড়াল হয়ে যাচ্ছে। এটা দেখে নিহাল মেয়েটির কথা তোয়াক্কা না করে সেই লোকটির মাথা বরাবর গুলি করে দেয়। আর তারপর ঝড়ের বেগে মেয়েটিকে কিছু বুঝতে না দিয়ে নিচে বসে পড়ে ঘুরে মেয়েটির কোমর ধরে ধাপ করে মাটিতে চিৎ করে শুয়ে দিয়ে দুহাত চেপে ধরে। এতে করে মেয়েটির হাতে থাকা পিস্তলটি ছিটকে অন্য পাশে পড়ে যায়। মেয়েটি নিহালের এমন ব্যবহারে থতমত খেয়ে যায়। সে জানতো না নিহাল এমনটা করবে। নিহাল মেয়েটির দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে থাকে। হাত দুটো জোরে চেপে ধরার কারণে মেয়েটি ব্যথার বশে ছোটার চেষ্টা করছে। নিহাল মেয়েটির পুরো চেহারার দিকে ভালো করে তাকালো। মেয়েটির মুখে ছিল মাস্ক, ঠিক ওর মতো। তাই চোখ আর কপাল ছাড়া ফেসের আর কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ নিহালের হিংস্র নজর আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। এটা দেখে মেয়েটির ভ্রু কুঁচকে যায়। ল্যাম্পপোস্টের আলোয় মেয়েটির চোখ জোড়া স্পষ্ট ছিল নিহালের কাছে। নিহাল পলকহীন চাহনিতে বিভোর হয়ে আছে মেয়েটির চোখের দিকে। মেয়েটিও নজর অবরুদ্ধ করে নিহালের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের জন্য সে নিজেও যেন কিছুটা থমকে গেছে নিহালের চাহনি দেখে। তাকানোর এক পর্যায়ে নিহালের হাত আলগা হয়ে আসে। মেয়েটি এর সুযোগ বুঝে এক হাত ছাড়িয়ে নিয়ে তার পকেট থেকে পেপার স্প্রে বের করে নিহালের চোখে মেরে দেয়। নিহাল মেয়েটির অপর হাতটিও ছেড়ে দিয়ে চোখে হাত দিয়ে ছটফট করতে থাকে। প্রচন্ড জ্বলছে তার চোখ। সে মেয়েটি এই সুযোগে তার পিস্তল হাতে উঠিয়ে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। নিহাল উঠে দাঁড়িয়ে হাতিয়ে হাতিয়ে সামনের দিকে এসে ওর বাইকের কাছে আসে। বাইকের উপরে একটি ছোট্ট ব্যাগের মধ্যে ছিল পানির বোতল। সেটা হাতিয়ে বের করে ব্যাগের জিপ খুলে পানির বোতল বের করে ঘন ঘন চোখে পানি দিতে থাকে। এক পর্যায়ে যখন চোখে জ্বালা পোড়া কমে যায়
তখন নিহাল পানির বোতল ফেলে চারিদিকে তাকিয়ে সেই মেয়েটিকে খুঁজতে থাকে, কিন্তু মেয়েটিকে নিহাল আর খুঁজে পায় না। নিহাল ড্রাগে ফোঁসফোঁস শব্দ করে ট্রাকের হেডলাইটে লাথি মেরে লাইট ভেঙে ফেলে। আর তখনই একটি ফোনের রিংটন শুনতে পায়। নিহাল খুঁজতে থাকে শব্দটা কোত্থেকে আসছে। ট্রাকের এপাশে আসতেই নিহাল সেই মৃত ট্রাক চালকের পকেটের দিকে তাকায়। সেখান থেকে শব্দটা আসছে। নিহাল তার পকেটে হাত দেয়, ফোন তার পকেটে পেয়ে যায়। বের করে স্ক্রিনে জাবেদের নাম দেখতে পায়। নিহাল ফোন রিসিভ না করে জোরে আছাড় দিয়ে ফোন ভেঙে ফেলে। দ্রুত পায়ে হেঁটে ব্যাগের ভেতর থেকে দুটি বোম বের করে ট্রাকের সাথে লাগিয়ে দেয় এবং বাইকে স্টার্ট দিয়ে কিছু দূর যাওয়ার পর একটি ছোট্ট রিমোটে প্রেস করার সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে আগুন ধরে যায় ট্রাক দুটিতে। নিহাল মিডিয়াম স্পিডে গাড়ি চালাচ্ছে আর তখনকার সেই মেয়েটির চোখ দুটির কথা ভাবছে। খুব চেনা, খুব কাছের মানুষের সাথে মিল আছে সেই মেয়েটির চোখ জোড়া। নিহালের চোখের সামনে সেই মেয়েটির চোখ জোড়া এখনো ভাসছে। হেলমেট হাতে মাহিরা রুমে প্রবেশ করে। রিহান গেট লাগাতে লাগাতে জিজ্ঞেস করে, টায়ার দেখাচ্ছে তোকে, মারামারি করছিস নাকি? মাহিরার কথা বলার ইচ্ছে নেই। উত্তর না দিতেই তার কক্ষে এসে দরজা লক করে দেয়। রিহান 2-3 বার চোখের পলক ফেলে তার রুমে চলে যায়। মাহিরা মুখের মাস্ক খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। গায়ে জ্যাকেট খুলে পিঠের উপর থেকে চুল সরিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। দেখার চেষ্টা করে পিঠে কোনো ক্ষতের দাগ আছে কিনা। পিঠে ক্ষতের দাগ না থাকলেও দুহাতের কবজিতে আঙ্গুলের ছাপ আছে, আর সেটা নিহালের। হ্যাঁ, মাহিরাই ছিল সেই মেয়েটি যে নিহালের মাথায় পিস্তল তাক করে ধরে রেখেছিল। সকালের মতো রাতেও নিহালের পিছু করতে করতে মাহিরা এখানে এসে উপস্থিত হয়। নিহাল কেন, কি কারণে ট্রাক থামিয়েছিল তা জানে না, আর কেনই বা তাদের মারল সেটাও মাহিরার কাছে অজানা। শেষের ব্যক্তিকে যখন মারতে যাবে তখন নিহালের মাথায় পিস্তল ধরে, আর তারপর নিহাল মাটিতে জোরে ফেলার কারণে মাহিরা পিঠে ব্যথা পায় এবং তার সাথে হাতেও ব্যথা পায়। তবে মাহিরা নিহালের তাকানোর কথা ভাবছে। যেভাবে ও চোখের দিকে তাকিয়েছিল দেখে মনে হয়েছে অনেক দিনের না দেখা জিনিসটি খুব কাছ থেকে দেখছিল সে। ডান হাত দিয়ে বাম হাতের কবজিতে হাত বুলিয়ে আয়নার দিকে তাকিয়ে বলে, তবে কি নিহাল বুঝতে পেরেছে আমি মীরার যমজ বোন মাহিরা, যে কিনা দেখতে হুবহু মীরার মতো? এই প্রশ্ন মাহিরার মনের চিলে কোঠায় রয়ে যায়। হাউ ইজ দ্যাট পসিবল? সেম চোখ, একদম মীরার মতো, কিভাবে সম্ভব? নাকি আমি ভুল? না না না, ভুল হতে পারে না, ঠিকই দেখেছি আমি। কথাটা বলতে বলতে সিগারেটে আরেকটি টান দিল নিহাল। সারা রাত কেটেছে নিহালের ঘোরের মাঝে। মীরার মতো দেখতে সেই মেয়েটির চোখ, যেটা দেখে নিহাল এক প্রকার ঘোরের মাঝে ডুবে আছে। রাত কোনো রকম পার করলেও সকালটা যেন কাটতেই চাইছে না। বারবার সেই মেয়েটির চোখ জোড়া নিহালের চোখের সামনে ভেসে উঠছে। ওমর পাশে বসে এই একই কথা ভাবছে। আদৌ কি সম্ভব? বুঝতে পারছে না। পাশে বসে আর চোখে নিহালকে দেখে যাচ্ছে। নিহাল মিথ্যে বলে না, এটা ভালো করে জানে ওমর, কিন্তু মীরার মতো চোখ ভাবতেই মাথা চক্কর দেওয়ার উপক্রম ওমরের। নিহাল জ্বলন্ত সিগারেট টেবিলে ছুঁড়ে ফেলে মুখে মাস্ক পরে বাড়ি থেকে বেরিয়ে যায়। মিলি প্রতিদিন আগের মতো কলেজে যাওয়া শুরু করে। শিরিনা বেগমও সবকিছু আগের মতো মানিয়ে নিয়েছে। মিজানুর রহমান প্রায় অফিসের কাজের সময় কাটিয়ে দেয়। বাড়িতে শুধু মিলি আর শিরিনা বেগম একা থাকে। মিলি কলেজ থেকে ফিরে এসে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করতে লাগলো। তখনই ওর ব্যাগের ভেতরে রাখা ফোনটি বেজে ওঠে। বোতল বের করে টেবিলের উপর রেখে ব্যাগ থেকে ফোন বের করে। স্ক্রিনে অচেনা নাম্বার দেখে মিলি ভেবে নেয় এটা ওমরের নাম্বার হতে পারে, তাই রিসিভ না করে সাইলেন্ট করে রেখে দেয়। পানির বোতল হাতে নিয়ে ওর রুমে চলে আসে। এদিকে ফোন বেজেই চলেছে। মিলি পানি খেয়ে বোতল রেখে ফোনটা রিসিভ করে ক্ষিপ্ত স্বরে বলে, সমস্যা কি আপনার? বারবার কেন কল দিচ্ছেন? আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবেন না? হাত জোর করে বলছি, প্লিজ আর কল দিবেন না। নিজেই কথাটুকু শেষ করেই ফোন কেটে দেয় মিলি। একটা মানুষ এতটা বেহায়া হয় কিভাবে সেটা ভেবে পাচ্ছে না। ফোন বিছানার উপর রেখে ড্রেস চেঞ্জ করতে চলে যায় মিলি। ওমরের কিছু বলার সুযোগ দেয় না। ওমর কান থেকে ফোন সরিয়ে হাতের মাঝে জোরে চেপে ধরে। মিলির ইগো, অবহেলা, তেজি কথাগুলো ওমরকে হিংস্র করার জন্য যথেষ্ট। আজকের পর থেকে মিলিকে আর কল দিবে না বলে সিদ্ধান্ত নেয় ওমর। যা করার দুবাইতে গিয়েই করবে। দ্য ইগল গ্রুপ। বাথটাবের মধ্যে পুরো শরীর জমিয়ে রেখে শান্তভাবে বসে আছে জাবেদ। এই ভোর সকাল থেকে এভাবে বসে আছে সে। এখন বাজে 12টা।
এভাবে বসে থাকার মূল উদ্দেশ্য মাথা ঠান্ডা রাখা, কারণ জাবেদ কাল রাতে ঘটনার কথা জেনে গেছে ভোর সকালেই, আর সে এটাও জেনে গেছে এই কাজ কার। কোটি টাকা ড্রাগস ছিল সেই ট্রাকে, যে ট্রাক কাল রাতে বোম মেরে ব্লাস্ট করেছে নিহাল। সে বুঝতে পারছে না নিহালের কাছে এই খবর কিভাবে পৌঁছালো। তাহলে কি নিহাল এই উদ্দেশ্যেই কানাডা এসেছিল? হিসাব মিলাতে ব্যর্থ সে। রাগের মাত্রা বেড়ে যাওয়ায় পানিতে বসে আছে সে। মিজানুর রহমান এটা জানতে পেরে অনেক কথা শোনায় জাবেদকে। এতে রাগ আরো চড়াও হয়ে যায়। কিছু সময়ের জন্য জাবেদ ভেবে নেয় তাকে সামনে পেলে মেরেই দিত। আমির তাকে ডাকে। আমির আহমেদের কথা শুনেও জাবেদ কোনো রেসপন্স করলো না। আগের ন্যায় বসে রয় সেখানে। আমির আহমেদও আর কিছু বলল না। তিনি বুঝতে পারেন কোটি টাকা জিনিসের মূল্য কত, হোক সেটা ভালো বা খারাপ। চুপটি করে পাশে দাঁড়িয়ে রইলেন তিনি। সকাল থেকে মাহিরার পিঠে ব্যথা অনুভব করছে, আর হাতের কবজি লাল থেকে এখন কালচে রং ধারণ করেছে। সকাল থেকে শুয়েছিল মাহিরা। রিহান কয়েকবার রুমে এসে জিজ্ঞেস করেছিল কি হয়েছিল কাল রাতে, শরীর অসুস্থ নাকি, কিন্তু মাহিরা সবকিছু স্বাভাবিকভাবে আড়াল করে রাখে। এমনকি রাতের বিষয় ও শরীর অসুস্থতার কথাগুলো রিহানের সামনে এমন ভান ধরে যেন মনে হচ্ছে কিছুই হয়নি, সবকিছুই স্বাভাবিক।